আসসালামু আলাইকুম। সকলকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে লাইভ করব সেটি হচ্ছে কোভিড এর চিকিৎসা। কোভিডের নতুন যে ভ্যারিয়েন্টগুলো, এগুলো কেমন হয় বা এর প্রকৃতি কেমন, এদের ইনফেকশনের প্রকৃতি কেমন সেটি, এবং হচ্ছে যে এর চিকিৎসা পদ্ধতি কি, এবং এই চিকিৎসার ক্ষেত্রে ন্যাশনাল গাইডলাইন বা আমরা বলি যে আমাদের যে জাতীয় গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী চিকিৎসা কি আছে। তো যিনি ইতিমধ্যে যারা ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে, এবং লাইভটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সকলকে বলবো সেটি সবাই যেন নিজেরা শেয়ার করে রাখেন, এবং এই বিষয়গুলো শেয়ার করে দিলে অনেকেই উপকৃত হবে। বিশেষ করে আমরা আজকের এই আয়োজনটা স্পেশালি আমি মনে করি যে কোভিডের যে চিকিৎসা প্রকৃতি আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করছি, এটির মধ্যে এখনকার সময়ের কি পরিবর্তন আছে সেগুলো আমরা আজকে একটু বলবো। তো প্রিয় দর্শক, আমি আগেই বলেছি সকলকে স্বাগত জানিয়ে যে আজকের লাইভটি আপনারা সকলে শেয়ার করে দিবেন বিভিন্ন জায়গায়, এবং কোভিড সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে লাইভে করা যাবে। ডেফিনেটলি আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ইভেন যারা পরবর্তীতে সংযুক্ত হবেন তারাও কিন্তু আমাদের এই লাইভে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, এবং সেক্ষেত্রে আমরা সুবিধা অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আমরা প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে আসলে কোভিডের প্রকৃতি, বর্তমান সময়ের যে ভ্যারিয়েন্টগুলো, বিশেষ করে ভারতীয় ভ্যারিয়েন্ট সহ অন্যান্য অনেক ভ্যারিয়েন্ট কিন্তু আমরা দেখেছি, তাদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টটি আমাদের দেশে কিন্তু ব্যাপক ছড়িয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের যে করণীয় এই জিনিসগুলো সম্বন্ধে আজকে একটু কথা বলবো। আরেকটা জিনিস হচ্ছে যে চিকিৎসা নিয়ে অনেক ফেলাসি রয়েছে, এবং অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং অনেক চিকিৎসা কিন্তু আমরাও আগে দিয়েছি, কিন্তু স্টিল আমরা এখন মনে করি যে গাইডলাইন অনুযায়ী সুনির্দিষ্ট চিকিৎসা নিলে আমার মনে হয় যে আপনাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই সিস্টেমটা ফলো করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আবারও বলছি, যারা এই বিষয়টি আজকের এই লাইভটি দেখছেন সকলে এই বিষয়গুলো শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। প্রথমে আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বর্তমান যে ভ্যারিয়েন্টগুলো এটা কেন বেশি ভয়াবহ। এটা আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার। কেন ভয়াবহ সেটি হচ্ছে এই কোভিড ভাইরাসটি প্রথম যে ফেজটি, সেটি যখন আমাদের দেশে ঢুকে নতুন একটি ভাইরাস বা নতুন ভ্যারিয়েন্ট, তখন এটি কিন্তু প্রথম দিকে ব্যাপক ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনে। আপনারা জানেন যে কিভাবে ছড়ায়, প্রত্যেকটা ভাবে কিন্তু আগে আমরা দেখেছি যে বাতাসের মাধ্যমে কিন্তু এটা ছড়াতো না, বা এই ধরনের কিছু বলা ছিল না, কিন্তু এখন কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় এটা বলা আছে। প্লাস হচ্ছে আমাদের সারফেস এরিয়া বা অন্য যে কোনো মাধ্যমে আগে বলা হয়েছে, সবগুলো মাধ্যমেই কিন্তু ছড়াতে পারে, এবং প্রথমে এসে ব্যাপক ছড়ায়, এবং ব্যাপক ছড়াতে ছড়াতে সে কিন্তু তার মিউটেশন যেটাকে বলা হয়, যে তার মানে তার যে জেনেটিক মিউটেশন, এটির মাধ্যমে সে যে শক্তি অর্জন করে তাদের প্রকৃতি, এবং সে সহজেই কিন্তু হার মেনে যায় না। এটা একটা বড় বিষয়, এবং যখনই সে ব্যাপক ছড়িয়ে যায় তখন হচ্ছে আমরা দেখা যায় যে এদের মধ্যে আমরা আস্তে 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 ইনফেকশনটা মানে আপনার হচ্ছে রোগের লক্ষণ প্রকাশ পায়, এবং লক্ষণ প্রকাশ পাওয়ার মধ্যে আপনারা জানেন যে আগের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু 5% পিপল উইল বি সিভিয়ার সিমটম, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায়, আপনারা অন্যান্য দেশেও দেখেছেন, ভারতে কিন্তু একটা সময় ব্যাপক সংক্রমণ হয়েছে, এবং তার মধ্যে কিন্তু সংক্রমণ কমে আসলেও তাদের কিন্তু মৃত্যুর হারটা কিন্তু কমে যায় নাই। কারণ আমরা জানি যে সংক্রমণের 1.3 to 1.5% পিপুল কিন্তু মারা যায়। সুতরাং এই সংখ্যাটা কিন্তু সাফার করতে করতে তারা মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই জন্য এই ভ্যারিয়েন্টটি শক্তিশালী, কারণ হচ্ছে যখন মিউটেশন হয়ে যায় তখন তার শক্তিটা কিন্তু বৃদ্ধি পায়, তখন তার সেই শক্তিটা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেক সময় সহজেই এটাকে প্রতিরোধ করতে পারে না। তারপর আমি কিছু আশার খবর দিব, সেটি হচ্ছে যে আমাদের দেশে কোভিডের যে অ্যান্টিবডি টেস্ট হয়েছে, অ্যান্টিবডি যে টেস্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখিয়েছে যে একটা ভালো সংখ্যক মানুষের শরীরে কিন্তু অ্যান্টিবডি রয়েছে, এবং সেটি কিন্তু আমাদের জন্য খুবই পজিটিভ একটি দিক, এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা আমাদের একটা রক্ষা কবচ হতে পারে, যে এই ভ্যারিয়েন্টটা আমাদের জন্য খুব বেশি ক্ষতি করবে না।
এটা মনে রাখতে হবে। প্লাস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে এই নতুন ভ্যারিয়েন্টের যে ইনফেকশনের ধরন, এর কিন্তু কিছু বহিঃপ্রকাশটা একটু ভিন্ন। যেমন আগে আমরা দেখতাম জ্বর ঠান্ডা কাশি এগুলো নিয়ে মানুষ আসতো, কিন্তু এখন কিন্তু জ্বর ঠান্ডা কাশির চেয়েও কিন্তু অন্য ধরনের প্রেজেন্টেশন আমরা অনেক পেয়েছি। সিভিয়ার হেডেক নিয়ে প্রেজেন্ট করছে এবং সিভিয়ার ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে, এই ধরনের প্রবলেম নিয়ে কিন্তু প্রেজেন্ট করছে। এবং জ্বরের প্রকৃতিটা যেমন আমরা আগে দেখেছি মাইল্ড ফিভার, সেই জিনিসগুলো থাকতো, সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে জ্বরের প্রকৃতিটা কিন্তু অনেক বেশি। শুরুতেই অনেক সিভিয়ার জ্বর, 102, 3, 4 এরকম জ্বর হয়। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে বাচ্চাদেরও কিন্তু ইনফেকশন আমরা প্রথম দিকে লক্ষ্য করেছি এই ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। তো এই সকল ক্ষেত্রে, এবং আরেকটা একই সাথে বলে রাখি, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ভ্যারিয়েন্টটি খুবই ডেঞ্জারাস। এবং আপনারা দেখেছেন যে আমাদের দেশে কিন্তু কয়েকজন প্রেগনেন্ট মহিলা এবং ইভেন একজন চিকিৎসকও কিন্তু মারা গিয়েছেন, মহিলা প্রেগনেন্ট এবং তার বাচ্চা সহ মারা গিয়েছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সকল ক্ষেত্রে, যে এই জিনিসগুলো কিন্তু আগে আমরা ফেস করিনি। নতুন ভ্যারিয়েন্টের মধ্যে এই পার্থক্যগুলো রয়েছে, যে প্রেজেন্টেশনের পার্থক্যটা, বিশেষ করে লক্ষণ প্রকাশের পার্থক্যগুলো রয়েছে স্পষ্টভাবে একটু আলাদা, অন্যান্যদের থেকে একটু আলাদা এর ধরনগুলো। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা কেউ একজন একটু জানিয়ে দেন। আমি বলেই যাচ্ছি, আসলে শোনা যাচ্ছে কিনা আমি জানি না। কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন আপনারা। শোনা যাচ্ছে কিনা সেটা একটু দেখবেন প্লিজ। আমরা মূল আলোচনায় চলে যাব। আমার আজকে যে মূল আলোচনা আমি চিন্তা করেছি সেটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি। এই ভিডিওটাতে, আজকের এই লাইভটাতে এর চিকিৎসা পদ্ধতি নিয়ে আমি বিস্তারিত বলবো। মাইল্ড, মডারেট এবং সিভিয়ার কেস প্রত্যেকটা জায়গা নিয়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। কারণ আমি দেখেছি যে আসলে আমাদের এই চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেক ক্লামজি রয়েছে এবং অনেকে কিন্তু ফলো করছেন না। এবং এই চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে ফলো না করা গেলে কিন্তু আপনারা কিন্তু বিপজ্জনক অবস্থায় পড়তে পারেন। প্রথমত হচ্ছে আপনি নিজে কেয়ারফুল বা কেয়ারলেস থাকলে আপনি নিজে খুব খারাপ অবস্থায় চলে যেতে পারেন। দ্বিতীয়ত, আপনি চিকিৎসা এলোমেলো নেওয়ার কারণে অনেক সময় ব্ল্যাক ফাঙ্গাসের মতো খুব ভয়াবহ অবস্থায় কিন্তু আপনি চলে যেতে পারেন। তো সুতরাং আমি এই জন্য বলবো যে আমাদের গাইডলাইন অনুযায়ী যে চিকিৎসা আছে ঠিক সেটাই ফলো করা উচিত। এটা খুব কঠিন কিছু না, এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন দেয়া আছে। আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো চিকিৎসক যদি এটা দেখে তিনি সহজেই বুঝতে পারবেন। প্রথমে কথা বলবো যে একেবারে মাইল্ড কেস বা যাদের কোনো লক্ষণ নেই, টেস্ট করেছেন, পজিটিভ এসেছে, ফ্যামিলির হয়তো একজন বা আমাদের আশেপাশের লোকজন কোভিড পজিটিভ হয়েছে, আপনি সেটা দেখে টেস্ট করতে দিয়েছেন, পজিটিভ এসেছে। যাদের কোনো লক্ষণ নেই তারা আপনারা একদম কোনো কিছুই প্রয়োজন নেই, আমি বলবো যে কোনো কিছুই প্রয়োজন নেই, ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু মাস্ক ব্যবহার করুন, স্বাভাবিক প্রক্রিয়া। আপনি মাস্ক ব্যবহার করুন, বাসায় থাকুন, আমি বলবো যে বাসায় থাকুন, মাস্ক ব্যবহার করুন। এবং সবার থেকে আলাদা ওইভাবে আমি বলছি না, বলছি যে স্বাভাবিকভাবে আপনি যে বিষয়গুলো, আপনি সাধারণত যে জিনিসগুলো বারবার ধরেন, হাত ধোয়ার প্র্যাকটিস করা, এই জিনিসগুলো করুন, কিছুই হবে না, অন্যদেরও কিছু হবে না। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যেহেতু কোনো লক্ষণ নেই, আপনি দিয়ে ছড়ানোর সম্ভাবনাও কিন্তু কম। সুতরাং আমি আবারও বলছি যে যাদের লক্ষণ নাই, ইনসিডেন্টাল, আপনারা কিন্তু অনেকে ভয় পেয়ে যাচ্ছেন, সাথে সাথে পজিটিভ হওয়ার সাথে সাথে আপনারা অস্থির হয়ে যাচ্ছেন, আমাদেরকে ফোন দিচ্ছেন কি করব না করব, অনেক দূর থেকে অস্থির হয়ে যাচ্ছেন। এইগুলোর দরকার নেই। যাদের লক্ষণ নেই আপনারা অবজার্ভ করুন, কিছুই প্রয়োজন নেই, একটা মাস্ক ব্যবহার করুন। আশা করি আপনারা 7 থেকে 10 দিনের মধ্যে আবার নেগেটিভ হয়ে যাবেন, এই কথাটা খেয়াল রাখেন। মাইল্ড কেস যাদের হালকা জ্বর, 1 দিন বা 2 দিন পরে জ্বর ঠিক হয়ে গেছে, আমি পরিষ্কারভাবে বলছি যে এই চিকিৎসা যে আজকে যে বিষয়গুলো আমি উল্লেখ করব প্রত্যেকটি আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী চিকিৎসা। সুতরাং এটি আমি মনে করি সকলের সাধারণভাবে জেনে নেওয়া উচিত। তবে ইনস্ট্রাকশনসগুলো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝতে হবে। আপনি না বুঝতে পারলে চিকিৎসকের শরণাপন্ন হন, কিন্তু আপনি ভুল বুঝে কোনো চিকিৎসা নেন, এটি আমরা চাই না। তো যে বিষয়টা বলছিলাম যে আপনার মাইল্ড লক্ষণ, হালকা জ্বর বা খুসখুসে কাশি, এই জাতীয় সমস্যা, গলা বসে গেছে, এই জাতীয় প্রবলেম, আপনার হালকা জ্বর, আপনার 1 থেকে 2 দিনের মধ্যে জ্বরটা ঠিক হয়ে গেছে বা আবার অকেশনালি আসছে, আপনি প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট আপনি গ্রহণ করুন। প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট, নাপাএক্সটেন অথবা এনি ফর্ম অফ ট্যাবলেট প্যারাসিটামল, আপনি 3 বেলা প্যারাসিটামল গ্রহণ করুন। 3 থেকে 5 দিন
কারণ এর সাথে অনেক সময় দুর্বলতা, শরীর ব্যথা থাকতে পারে, এগুলোও আপনার চলে যাবে। প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট আপনি গ্রহণ করুন। ঠান্ডা বা যদি আপনার হালকা গলা বসা থাকে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আপনি নিতে পারেন, এটি কোনো সমস্যা নেই। ডেইলি একটি করে অ্যান্টিহিস্টামিন, বাজারে অনেক অ্যান্টিহিস্টামিন পাওয়া যায়, আপনি অনেক জায়গায় দেখবেন যে অনেক জায়গায় বাসাতেও থাকে, অনেকের বাসায়ও থাকে, সুতরাং আপনি বাসায়ও থাকে, সুতরাং আপনি জিনিসগুলো খেয়াল করবেন যে আপনি একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নিতে পারেন, আপনার গলা বসা, হালকা কাশি এগুলোর জন্য কোনো সমস্যা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে মাইল্ড কেস কিন্তু আপনার অনেকগুলো কোমরবিডিটিজ আছে। আমি কিন্তু আবারও বলেছি আজকের এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো মনে করেন যে শেয়ার দিয়ে নেই, আপনারা শেয়ার দিয়ে বিভিন্ন জনকে জানিয়ে দিতে পারেন। আমি যেটা বলছিলাম যে মাইল্ড লক্ষণ, হালকা জ্বর, হালকা কাশি, কিন্তু আপনার কোমরবিডিটিস আছে অনেক, যেমন আপনার কিডনি সমস্যা, আপনার হতে পারে আপনার ফুসফুসের সমস্যা, হতে পারে যে আপনার হচ্ছে ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন, হতে পারে আপনি বাইপাস অপারেশন করেছেন, এবং সবচেয়ে মারাত্মক যেটা হচ্ছে কিডনি সমস্যা, তারা খুবই সতর্ক থাকবেন। আমি কিন্তু শুরুতে আবার বলে নিচ্ছি, মাইল্ড কেস, হালকা জ্বর, হালকা কাশি, কিন্তু আপনার অনেকগুলো কোমরবিডিটিস আছে। কোমরবিডিটিস মানে হচ্ছে অ্যাসোসিয়েটেড রোগ, যেমন আপনার হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, আপনার কিডনির সমস্যা, আপনার থাইরয়েডের সমস্যা, ইভেন আপনি ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন, ক্যান্সার নিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে আমরা বলবো মাইল্ড কেসেও আপনাকে সতর্ক থাকতে হবে। আপনারা মাইল্ড কেসে বাসায় থাকতে পারবেন, তবে সতর্ক থাকতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে? খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে পালস অক্সিমিটার, এটার দিয়ে স্যাচুরেশন মেজারমেন্ট আপনার খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান ভ্যারিয়েন্টগুলো সবচেয়ে ডেঞ্জারাস যে পয়েন্টটা হচ্ছে আপনি ভালো আছেন, কোনো সমস্যা নাই, অথচ পালস অক্সিমিটারের স্যাচুরেশন আপনি 90-এর নিচে নেমে যাচ্ছে। এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস সাইন। আমি আবারও বলছি যে বর্তমান ভ্যারিয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস যে অবস্থা, আপনি ভালো আছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পালস অক্সিমিটার দিয়ে দেখেন যে আপনি হালকা একটু অস্থিরতা, আপনি পালস অক্সিমিটার দিয়ে দেখলেন যে স্যাচুরেশন আপনার 90-এর নিচে নেমে যাচ্ছে। দিস ইজ দ্য মোস্ট টার্নিং পয়েন্ট। আপনাকে এই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে। আমি আগের অনেক ভিডিওতে বলেছি, একটি পালস অক্সিমিটার আপনার চিকিৎসার ক্ষেত্রে মারাত্মক ভূমিকা রাখতে পারে এই জায়গাটাতে। তো প্রিয় দর্শক, আমি যেটা বলছিলাম যে যদি আপনার মাইল্ড লক্ষণ, হালকা জ্বর, হালকা কাশি, কিন্তু আপনার অনেকগুলো কোমরবিডিটিস আছে, আপনার অনেক কিছু চিন্তা করতে হবে, আপনার পালস অক্সিমিটার ফলো আপ করতে হবে। তাহলে একই সাথে আমি বলে রাখছি পালস অক্সিমিটার দিয়ে কিভাবে ফলো আপ করবেন। পালস অক্সিমিটার দিয়ে ফলো আপ করবেন হচ্ছে যদি নর্মালি হেলদি পারসন, আপনি যদি কোনো সমস্যা না থাকে, তাহলে পালস অক্সিমিটারে 94 স্যাচুরেশন, 94, ইভেন আমরা 90 পর্যন্ত, আমাদের গাইডলাইনে 90 পর্যন্ত বলা আছে উইদাউট অক্সিজেন, আপনি কিন্তু 90 পর্যন্ত এলাও, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি কোমরবিডিটিস থাকে, তাহলে আপনার এই স্যাচুরেশনের মাত্রা 94, আপনি 94-এর নিচে নামলে আপনি হসপিটালে ভর্তি হবেন। প্রিয় দর্শক, আমি বলেছি যে এই জায়গাগুলো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশনস, এইটা আপনারা ফলো করবেন, আপনাদের ভয়ের কিছু নেই, কোভিড ইনফেকশন আপনাদের কিছু করবে না ইনশাল্লাহ। তো যে বিষয়টা আমি বলছিলাম যে আপনি নর্মালি হেলদি, আপনার কোনো সমস্যা নেই, আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে পালস অক্সিমিটারে আপনার 90 পর্যন্ত ইউ ক্যান ফলো ইন হোম, নো প্রবলেম। যদি আপনার কোমরবিডিটিস থাকে, কিডনি প্রবলেম, শ্বাসকষ্ট, তারপর হার্টের প্রবলেম, ইভেন আমরা বলি যে ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছে, আপনার জন্য অক্সিজেন স্যাচুরেশন লেভেল 94, আপনার জন্য ডেঞ্জারের সাইনটা হচ্ছে 94-এর নিচে নামা। সুতরাং আপনি 94 বা অ্যারাউন্ড 94-এর নিচে নামলে আপনি হসপিটালে যেতে হবে, আপনাকে মাইল্ড কেসেও আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে অ্যাকর্ডিং টু ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বলছি আমি। তো আবারও বলছিলাম যে এই জন্য আমি আজকের লাইভটাকে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য মনে করছি, যারা আমার সাথে, আমার পেজের সাথে সংযুক্ত থাকেন, তাদেরকে বলবো ডেফিনেটলি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখুন। তারপর আমি যেটি বলছিলাম যে মডারেট কেস মানে মধ্যম ধরনের উপসর্গ, সেটি হচ্ছে কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ লাগা হতে পারে। মডারেট কেসে হালকা চাপ লাগা অনুভূত হতে পারে, শ্বাসকষ্ট বা আপনার শ্বাসের প্রকৃতি বেড়ে যেতে পারে, কিন্তু সেটা 30-এর নিচে। শ্বাসের যে গতি প্রকৃতি, আমরা বলি মিনিটে শ্বাসের যে গতি প্রকৃতি 30-এর নিচে হলে আমরা মডারেট বলি, 30-এর উপরে গেলে সিভিয়ার হয়ে যাবে।
তো সুতরাং 30-এর নিচে সাধারণত আমরা কিন্তু 12 থেকে 16 বা 18 পর্যন্ত হয়। এটা যদি বেশি হয়ে যায় 30-এর নিচে কিন্তু 12 থেকে 16 বা 18-র বেশি, তাহলে আপনি এটাকে মডারেট কেস বলবেন এবং আপনার কিছু শ্বাসকষ্ট হচ্ছে, আপনি একটু অস্থির হচ্ছেন, ইভেন আপনার স্যাচুরেশন 93, এটি হচ্ছে আপনার জন্য মডারেট কেসের সাইন। আমি আবারও বলছি, এই জায়গাগুলো শ্বাস প্রশ্বাসের গতি, অস্থিরতা, বুকে চাপ, শ্বাসকষ্ট, ইভেন স্যাচুরেশনটা 93 বা 94-এর নিচে চলে আসছে, আপনি মডারেট কেসের মধ্যে পড়বেন। মডারেট কেস যদি আপনি নর্মাল হেলদি পার্সনও হন, তাহলে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। যদি আপনি ভয় পান বা আপনার আশেপাশে কোনো সাপোর্ট না থাকে, মানে কমফোর্টেবলি আপনি একটা হসপিটালের কাছাকাছি থাকবেন বা হসপিটালে ভর্তি হবেন। মডারেট কেস, আপনার কোমরবিডিটিস আছে, হার্টের সমস্যা, লাংসের সমস্যা, ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, কিডনির সমস্যা, অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। আমি আবারও বলছি, মডারেট কেস এর সংজ্ঞাটা আমি বলেছি, যে লক্ষণগুলো থাকবে সেগুলো একটু গভীর হবে, সবগুলো লক্ষণ। ইভেন আপনার এমন সময় মারাত্মক ডায়রিয়া, মারাত্মক দুর্বলতাও হতে পারে, সেটাও কিন্তু মানে আপনার মাথা ঘুরছে বা আপনি কন্ট্রোল রাখতে পারছেন না, এরকম সমস্যা, অথবা আনকন্ট্রোল ফিভার, মানে ফিভারটা আপনার 102-3 চলে যাচ্ছে, এই সকল কেস আপনার মডারেট কেসের মধ্যে পড়ে যাবে। তবে শ্বাস প্রশ্বাসের গতিটা একটা টার্নিং পয়েন্ট, সেটা যদি 30-এর উপরে হয় আমরা সিভিয়ার কন্ডিশনটা ধরে নিব। তো প্রিয় দর্শক, এই বিষয়টা মানে খেয়াল রাখতে হবে। মডারেট কেসে যদি আপনি নর্মাল হেলদি ভালো স্বাস্থ্য সম্পন্ন হন, তারপরেও আপনি হাসপাতালের কাছাকাছি চাইলে ফলো আপ করতে পারেন বাসায়, কিন্তু স্যাচুরেশন যদি 90-র নিচে নেমে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু হসপিটালে হতে হবে। মডারেট কেসে যদি অন্য কোনো কোমরবিডিটিস থাকে, তখন অবশ্যই আপনাকে স্যাচুরেশন যাই হোক আপনাকে ভর্তি হতে হবে হসপিটালে। প্রিয় দর্শক, এখানে কয়েকটা পয়েন্টস নিয়ে আমি একটু আলোচনা করব। আমি সিভিয়ার কেসে যাচ্ছি না। সিভিয়ার কেসের লক্ষণগুলো শ্বাস প্রশ্বাসের গতি 30-এর উপরে, মিনিটে শ্বাস প্রশ্বাসের গতি 30-এর উপরে, যেমন এমন হলে ডেফিনেটলি আমার মতো এই বুকের ওঠানামা করলে আপনি ডেফিনেটলি শ্বাস প্রশ্বাসের গতি বেশি এবং আপনাকে ভর্তি হতে হবে হসপিটালে। এবং এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো যদি আপনারা বুঝতে পারেন, চিকিৎসা আপনি নিজে বাসায় করতে পারবেন। আপনি একজন যদি এই ব্যাপারে শিক্ষিত হয়ে যান বা এডুকেটেড হয়ে যান বা ইনফরমেশনগুলো জানেন, তাহলে আপনি পুরো পরিবারের চিকিৎসার জন্য যথেষ্ট। তো আমি আগেই বলেছি, চিকিৎসা পদ্ধতি কিন্তু ভেরি লিমিটেড। এখানে কি আছে প্রত্যেকটা জায়গায় বলবো। এখানে আপনারা যদি চিকিৎসা নিতে চান, চিকিৎসাটা আমি শেষে বলছি, চিকিৎসাটা এখনই আমি বলছি না, আমি প্রত্যেকটা জায়গায় বলবো। কয়েকটা জায়গায় কন্ট্রোভার্সি আছে, সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করে দেবো। যাদের কন্ট্রোভার্সি আছে তারা প্রশ্ন করতে পারেন। আমি কিন্তু আলোচনায় ওপেন করে দিয়েছি যে প্রশ্ন করতে পারেন, যদি কোনো কন্ট্রোভার্সি থাকে ইনস্ট্যান্ট আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। এখানে যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে থ্রোম্বোপ্রোফাইলেক্সিস বা রক্ত জমাট বাঁধা, এই জিনিসটা এখন সবাই জানে। সবাই আমাদের বাংলাদেশে অনেক লেভেলের মানুষ জানে যে রক্ত জমাট বাঁধা কোভিডের একটা বড় সমস্যা। এটার চিকিৎসা আমরা কখন নিব? যদি মাইল্ড কেসে, আমি আবারও বলছি, মাইল্ড কেসে কোনো প্রয়োজন নেই। মাইল্ড কেসে যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে, কোনো প্রয়োজন নেই। যদি আপনি মাইল্ড কেস কিন্তু আপনার কোমরবিডিটিস আছে অনেকগুলো, যেমন হার্টের সমস্যা, লাংসের সমস্যা, কিডনির সমস্যা, তারপরে হচ্ছে যে আপনি ক্যান্সারের চিকিৎসা পাচ্ছেন, আমি আবার বলছি বিষয়গুলো রিপিট হচ্ছে, সবার জন্য ভালো। যদি এরকম হয়, তাহলে আপনি মাইল্ড কেসেও আপনি থ্রোম্বোপ্রোফাইলেক্সিস ব্যবহার করবেন। মাইল্ড কেসে আপনি যেভাবে সম্ভব প্রোফাইলেক্সিস ব্যবহার করবেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি থ্রোম্বোপ্রোফাইলেক্সিস বা রক্ত জমাট বাঁধার চিকিৎসা নেবেন। সেক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে আমরা দিয়ে থাকি, গাইডলাইন অনুযায়ী ইনজেকশনের মাধ্যমে 7 দিন দেওয়া হয়, এরপরে একটা ট্যাবলেট দেওয়া হয়, সেটি আমরা 1 মাস পর্যন্ত খেতে হবে। আমি এগুলো কিছুই নাম বলছি না, কারণ এই নাম বলাটা কখনোই সঠিক নয় এই লাইভে, সুতরাং বিভিন্ন ধরনের মানুষ শুনতে পারে, এই জন্য এটা বলবো না। তবে আপনাকে মনে রাখতে হবে, মাইল্ড কেস কিন্তু আপনার অনেক ধরনের কোমরবিডিটিস আছে, ফুসফুসের সমস্যা, হার্টের সমস্যা, তারপর কিডনির সমস্যা, এবং আপনার হচ্ছে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, বাইপাস অপারেশন করেছেন, আপনার জন্য কিন্তু এই থ্রোম্বোপ্রোফাইলেক্সিস বা রক্ত জমাট বাঁধার চিকিৎসা নিতে হবে চিকিৎসকের সাথে পরামর্শ করে। এটি আপনি নিতে পারবেন।
এরপরে হচ্ছে মডারেট কেসে আপনি অবশ্যই মডারেট কেসে আমরা বলি যে থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিস আপনি নিবেন, সেটা চিকিৎসকের সাথে আলাপ করে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো দিয়ে কিন্তু বেশ কিছু ইনসিডেন্স ঘটে, রোগী ভালো হয়ে যায়, হঠাৎ করে কিন্তু থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিসের কারণে মারা যেতে পারে। ব্লাড ক্লট কিভাবে বুঝবো এবং সিমটম, এটা কিন্তু খুবই আনসার্টেন, এটা আপনাদের পক্ষে বোঝা খুবই কঠিন। রক্ত আমাদের শরীরে জমাট বেঁধে গেল কোথাও, বিভিন্ন জায়গায় জমাট হতে পারে। এই রক্ত থেকে যদি কোনো ছোট্ট টুকরা আমাদের সার্কুলেশনে চলে আসে, এই ছোট্ট টুকরা সার্কুলেশনে যে কোনো কারণে যদি আপনার হার্টের ছোট্ট ছোট্ট ভেসেলে যে আটকে যায়, তখন কিন্তু আপনার বুকে চাপ জাতীয় সমস্যা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, ব্যথা চাপ এটা হতে পারে। ইভেন আপনার যদি ফুসফুসে এরকম একাধিক ছোট ছোট রক্তের কণা যে আটকিয়ে যায়, তখন আপনার কিন্তু কাশি হতে পারে, এই কাশিগুলো পারসিস্টেন্ট হতে পারে। সুতরাং এই জিনিসগুলো হলে আরো বেশি অ্যাগ্রাভেটেড, আরো খারাপ অবস্থা তৈরি হয়, যেই জিনিসগুলো আপনারা বোঝা অনেক কঠিন। কিন্তু আমি যেই জিনিসগুলো বলেছি যে এই কন্ডিশনে আপনাকে নিতে হবে, চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আসি, আমি থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিসের কথা বললাম, সিভিয়ার কেসগুলো আমি বলছি না। সিভিয়ার কেসের যে সিমটমস গুলো আছে, যেগুলো আপনি হসপিটালে নিবেন, হসপিটালে যাওয়ার সাইনগুলো আমি আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। প্রচন্ড জ্বর, 103-4 জ্বর এবং আনকন্ট্রোল জ্বর, আপনাকে হাসপাতালে যেতে হবে। অত্যাধিক দুর্বলতা, আপনাকে হাসপাতালে যেতে হবে। আপনি শ্বাসকষ্ট, যেটা আমি বলেছিলাম যে 30-এর নিচে বা উপরে যেটাই হোক, শ্বাসকষ্ট, বুকে চাপ লেগে আসতেছে, ব্যথা আসতেছে, এটা আপনি হাসপাতালে ভর্তি হতে হবে। ইভেন আমরা বলি সিভিয়ার ডায়রিয়া যদি অনেক সময় হয়, আনকন্ট্রোল, আপনি কন্ট্রোল হচ্ছে না, বারবার আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, তখন আপনি হাসপাতালে ভর্তি হতে পারেন। প্রিয় দর্শক, এরপরে আমি চলে আসবো অ্যান্টিভাইরাল। ভাইরাসের এগেনস্টে কি ওষুধ আপনি নেবেন, কখন নেবেন? আমরা বলি বা গাইডলাইনে যেটা বলা আছে, যদি আপনার প্রথম 10 দিনে এই অ্যান্টিভাইরাল ওষুধটি কার্যকরী হয়, তবে মাইল্ড কেসে, আমি আবারও বলছি, মাইল্ড কেসে আপনার অ্যান্টিভাইরাল প্রয়োজন নেই। মডারেট কেসে আপনাকে অ্যান্টিভাইরাল প্রয়োজন হতে পারে, বিভিন্ন সময় অ্যান্টিভাইরাল প্রয়োজন হতে পারে, চিকিৎসক আপনাকে দিবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, যাদের কোমরবিডিটিস আছে তাদের ক্ষেত্রে মডারেট কেসে কিন্তু অ্যান্টিভাইরাল প্রয়োজন হতে পারে। এবং অ্যান্টিভাইরাল এটা আপনি এক কাজ করতে পারেন। একজন প্রশ্ন করেছেন যে ব্রেথ 30-এর নিচে কিভাবে বুঝবো। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে ব্যাপারটা এরকম হতে পারে, যে এরকম হলে তো বুঝবেন যে আপনি 30-এর উপরে উঠে গেছে। স্বাভাবিক শ্বাস আমরা যেভাবে নিই, এটা আপনাদের বোঝার জন্য বলছি। স্বাভাবিক যে গতি, তার থেকে আরেকজনকে আপনি ফলো করবেন, 1 মিনিট দিবেন এবং আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ফলো করবেন যে আমার 1 মিনিটে কতবার আপনি বুক ওঠানামা করছে। আপনি নিজেকে দিয়ে গুনবেন, নিজেকে আয়নার সামনে নিয়ে গুনবেন যে 1 মিনিটে আমার শ্বাস কতবার ওঠানামা করছে। ইটস খুবই ইজি প্রসেস। ঘড়ি নিয়ে আপনি দেখবেন যে শ্বাস কত ওঠানামা করছে। আমার সাধারণত 12 থেকে 16 বা 18 এর মধ্যেই থাকে। যদি 20 বা 25-এর উপরে যায়, তাহলে এটা মনে করেন যে সতর্ক হওয়ার একটা বার্তা হতে পারে। এভাবে গোনা যেতে পারে এটা। এখন প্রশ্ন আসছে যে কার্ডিনেক্স বা ভ্যারক্স কখন নেওয়া যাবে স্যার? এই কার্ডিনেক্স বা ভ্যারক্সের কথা কিন্তু বলছিলাম, আপনাকে নিজে থেকে কোনো পণ্ডিত্য করার প্রয়োজন নেই, আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। মডারেট কেসে আমরা কার্ডিনেক্স ব্যবহার করে থাকি এবং সেক্ষেত্রে 10 দিন বা 7 দিন থেকে 10 দিন, এটির পরে আমাকে মুখের ওষুধে চলে যেতে হবে, যেটা আমরা রিভারক্সাবেনের কথা বলা আছে, গাইডলাইনে বলা আছে, সেটা আপনারা নিতে পারেন। 1 মাস পর্যন্ত খেতে হবে এটা। তো আমি আগে বলেছি, চিকিৎসা কখনো নিজ দায়িত্বে নিবেন না, আপনাকে আইডেন্টিফাই করা দরকার আমি মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার। এই জিনিসগুলো আইডেন্টিফাই করবেন। তবে এর সাথে যদি মনে করেন যে না আমরা জানি বা আমাদের পরিচিত ডাক্তার আছে, তাদের সাথে আলাপ করে আপনারা এই জিনিসগুলো নিতে পারেন, এতে ক্ষতি নেই। আচ্ছা, আমরা এখন কথা বলবো অ্যান্টিভাইরাল নিয়ে। কথা বলছিলাম প্রথম 10 দিনে অ্যান্টিভাইরাল কাজ করে। প্রথম 10 দিন পার হয়ে গিয়েছে, আপনি অ্যান্টিভাইরালের দরকার নেই, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অ্যান্টিভাইরালের মধ্যে কতগুলো ওষুধ আছে, যেগুলোর মধ্যে শুধুমাত্র র্যামডিসিভিরের কথা উল্লেখ করা আছে। র্যামডিভির নামে পাওয়া যায় আমাদের দেশে। সেই র্যামডিভিরটা অ্যাকচুয়ালি চিকিৎসক ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। সুতরাং চিকিৎসক ছাড়া বা হসপিটাল ছাড়া আপনি এটা নিতে পারবেন না, এটা খুব কঠিন। আর অ্যান্টিভাইরাল মুখে যে ইনজেকশন বা ট্যাবলেটের কথা, সেগুলো কিন্তু আমাদের গাইডলাইনে উল্লেখ নেই। সুতরাং এই বিষয়টা নিয়ে আমি এখন কিছু বলবো না। এবং অ্যান্টিভাইরাল আপনাদের যদি প্রয়োজন হয়, চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ইনজেক্টেবল র্যামডিভির যেটা আছে, র্যামডিসিভির, সেগুলো আপনারা নিতে পারেন, চিকিৎসক দিবে আপনাকে। আমি আবারও বলছি, বারবার বলছি,
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভাইরাল চিকিৎসাটা আপনি নিতে পারেন। মডারেট কেস এবং সিভিয়ার কেসে দেওয়া হয়, অন্য কেসে দেওয়া হয় না। যদি মডারেট কেস সাথে কোমরবিডিটিস থাকে, আবারও বলছি মডারেট কেস কিন্তু কোমরবিডিটিস আছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিতে পারি। এরপরে আসেন স্টেরয়েড জাতীয় চিকিৎসা আপনি কখন নেবেন। আমি মোটামুটি আমার কত সময় লাগছে আমি জানি না, যারা অনেকে আছেন তারা হয়তো চলে যাচ্ছেন, ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। আমি চেষ্টা করি আধা ঘন্টার মধ্যে লাইভটি শেষ করে দেওয়ার জন্য। যেটা বলছিলাম, স্টেরয়েড জাতীয় ঔষধ আপনার প্রাথমিক মাইল্ড এবং মডারেট কেসে দরকার নাও হতে পারে। মাইল্ড কেসে সাধারণত দরকার হয় না, স্টেরয়েড জাতীয় চিকিৎসা দরকার হয় না। আপনার হচ্ছে যদি মানে কাশি হয় বা একটু হালকা কাশিটা যাচ্ছে না, মডারেট কেস, শ্বাসকষ্ট সেরকম নাই কিন্তু কাশি যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি স্টেরয়েড জাতীয় ওষুধ সরাসরি না নিয়ে আপনি যদি প্রথমে আপনি ইনহেলার ফর্মে নিতে পারেন। ইনহেলার ফর্মে নিতে পারেন, বাজারে অনেক ধরনের ইনহেলার আছে, সেগুলো আপনি যে কোনোটা নিতে পারেন। এখানে আমি স্পষ্টভাবে উল্লেখ করছি না, যে কোনো ইনহেলার ফর্মে আপনি নিতে পারেন। ইনহেলার পাউডার ক্যাপসুল আছে এক ধরনের, সেগুলো মেশিন দিয়ে টেনে নিতে হয়, সেগুলো আপনি নিতে পারেন। সেটা যদি আপনার কাশিটা না যায়, এটা হচ্ছে খুবই প্রাইমারি স্টেজে। তবে যদি আপনার কাশি না যায়, আনকন্ট্রোল হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনি মডারেট কেস বা আপনি বুঝতে পারেন যে শ্বাসকষ্ট হচ্ছে, তখন আপনি 10 দিন পরে, প্রথম 10 দিন পরে বা সেকেন্ড উইকে আমরা বলি যে প্রথম 10 দিন পরে আপনি হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ নিতে পারেন এবং সেটার মধ্যে স্পষ্টভাবে আমাদের নির্দেশনা দেওয়া আছে। আমরা ডেক্সামেথাসোন জাতীয় ওষুধ আমরা নিতে পারি, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। প্রতিদিন আমরা সাধারণত 12টা ট্যাবলেট, এটা 0.5 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, এটা 12টা ট্যাবলেট 3 বেলায় 3 4 12 4টার করে আমরা দেই। তো এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে। আমি আবারও বলছি, এই স্টেরয়েড জাতীয় ঔষধ নিজে থেকে কখনো নিবেন না। ইভেন দোকানদার যদি আপনাদেরকে এগুলো দিয়ে দেয়, আমি বলবো যে সতর্ক থাকুন, এটা আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া নিবেন না। এই স্টেরয়েড জাতীয় ঔষধই আনকন্ট্রোল ওয়েতে ব্যবহারের কারণে কিন্তু আমাদের এই ব্ল্যাক ফাঙ্গাস নামক এই ফাঙ্গাসের ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এটা খেয়াল রাখতে হবে। তবে যারা দীর্ঘদিন থেকে স্টেরয়েড ব্যবহার করছেন তারা অবশ্যই স্টেরয়েড জাতীয় ট্যাবলেট আপনারা শুরু থেকে বা মাইল্ড অবস্থায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ যারা দীর্ঘদিন থেকে স্টেরয়েড ব্যবহার করছেন, আমার ইনস্ট্রাকশন গুলো ক্লিয়ার আছে এবং এই ক্লিয়ার ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে। বুঝতে না পারলে আমার ভিডিওর নিচে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো এক্সপ্লেন করার জন্য। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, এগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল ইস্যু এবং এই ইস্যুগুলো নিয়ে আমাদের সমাজে ব্যাপক কন্ট্রোভার্সি ছিল। তারা অনেক এলোমেলো ভাবে চিকিৎসা করছিল। ইভেন আমাদের চিকিৎসকদের মধ্যেও কিন্তু অনেক কন্ট্রোভার্সি রয়েছে। আমি বলবো যে গাইডলাইন অনুযায়ী চিকিৎসা নিন। আমার মনে হয় যে এই কোভিড থেকে ভয়ের কিছু নেই। আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, আশা করি সামনের যে দিনগুলো সেগুলো আমরা পার করতে পারবো ইনশাআল্লাহ। তো এরপরে আমি লাস্ট অফ অল আমি অ্যান্টিবায়োটিকের কথা বলবো। অ্যান্টিবায়োটিক আপনারা হর হামেশায় মুড়ির মতো খাচ্ছেন, এটির কোনো প্রয়োজন নেই। মাইল্ড কেসে কোনো প্রয়োজন নেই অ্যান্টিবায়োটিক, মাইল্ড কেসে কোনো প্রয়োজন নেই। মডারেট কেসে আমরা আগেই বলেছি, যদি আপনার জ্বরটা পারসিস্টেন্ট হয়, সাধারণত ভাইরাসের যে মাইল্ড কেসের জ্বরগুলো 1 থেকে 2 দিন পরে জ্বরটা কন্ট্রোলে চলে আসে, কিন্তু আপনি দেখছেন যে জ্বর 3 দিনের পরেও এটা কন্ট্রোলে আসছে না, তখন আপনি অ্যান্টিবায়োটিক নিতে পারেন। যদি আমরা মনে করি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন তখন থাকতে পারে, সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিকের স্পষ্ট নির্দেশনা আছে। অ্যামোক্সিসিলিন উইথ ক্লাভুলোনিক অ্যাসিড, যেগুলো আমাদের অ্যামোক্সি ক্লাব নামে, মোক্সা ক্লাব নামে, অনেক জায়গায় ফাইমোক্সি ক্লাব নামেও পাওয়া যায়, এইগুলো আপনারা নিতে পারেন। এগুলো চিকিৎসকের সাথে পরামর্শ করে কয়টা কতদিন নেবেন সেটি আপনি নিতে পারেন। ইভেন আমাদের ডক্সিসাইক্লিন, এই কথাটিও আমাদের কিন্তু গাইডলাইনে উল্লেখ করা আছে। এই দুটির ভিতরে আপনারা নিতে পারেন, এই দুটি কিন্তু আমাদের গাইডলাইনে ফলো করা আছে। সুতরাং এছাড়া অন্য কোনো অ্যান্টিবায়োটিক বা একাধিক অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। আপনারা অ্যান্টিবায়োটিক নিয়ে এই ধরনের এলোমেলো ওষুধ খাওয়ার কারণে কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস নামক ভাইরাসের ইনফেকশনটা বেড়ে যেতে পারে, ব্যাকটেরিয়া ফাঙ্গাস ইনফেকশনটা বেড়ে যেতে পারে। তো এই দুটো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করতে হবে। একই সাথে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে যে কোভিড ভাইরাসের সাথে ডেঙ্গুর একটা সংক্রমণ থাকে, বিশেষ করে তখন আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট সহ আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে। সিআরপি, তারপর হচ্ছে ডি ডাইমার, প্রোক্যালসিটোনিন, তারপরে হচ্ছে এসজিপিটি লিভার ফাংশন, তারপরে হচ্ছে কিডনি ফাংশন, সিরাম ক্রিয়েটিনিন,
এইগুলো আমাদেরকে দেখতে হবে, এগুলো আমি বলে দিলাম। এবং চেস্ট এক্সরে আমরা করতে পারি প্রাথমিকভাবে, কিন্তু একটি দুঃখজনক বিষয় হচ্ছে অনেকেই আমাদের কাছে সরাসরি HRCT করে নিয়ে আসেন। আপনি একটা মাইল্ড কেস, আপনি একটা HRCT করে নিয়ে আসেন, আপনি কি জানেন যে এই HRCT-তে কত গুণ বেশি আপনি রেডিয়েশন পাচ্ছেন? এটা আপনার জন্য কত খারাপ হচ্ছে। সুতরাং এটা আপনাকে খেয়াল করতে হবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যে মানে আপনারা এইভাবে করে যখন আপনি এই যে HRCT করে নিয়ে আসবেন, আমার তো সমস্যা না, আমার আপনার কারোর সমস্যা না, সমস্যা যিনি করলেন তার এই যে মানে রেডিয়েশনের হ্যাজার্ডটা, এটা কিন্তু মারাত্মক, খুবই বেশি, প্রায় অনেক গুণ এইটার 60 টাইম সম্ভবত এই রেডিয়েশনটা বেশি হয় আমাদের এক্সরে চেয়ে। সুতরাং এটা একটা এক্সরে করে আপনি বুঝতে পারেন, চিকিৎসককে দেখাতে পারেন যে আমার এটার কোনো HRCT প্রয়োজন আছে কিনা, কোনো দরকার নেই। আরেকটার ক্ষেত্রে আমরা বলেছি যে অনেক সময় এক্সরে ফিচার দেখেও কিন্তু আমরা হসপিটাল অ্যাডমিশনের কেসটা বলে দিতে পারি, সেটাও আপনারা হেল্প নিতে পারেন একটা চেস্ট এক্সরের জন্য। তো এক্ষেত্রে আমি আরো কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, বিশেষ করে কিডনি পেশেন্টগুলো আমরা আইসিইউতে পাচ্ছি, খারাপ হচ্ছে বেশি। সুতরাং ক্রিয়েটিনিন জাতীয় কোনো প্রবলেম আছে কিনা এটা অবশ্যই দেখে নেওয়া উচিত। যাদের বয়স হয়ে গেছে, অনেক সময় দেখা যায় যে ক্রিয়েটিনিন আপনার বেড়ে গেছে অথচ আপনি জানেন না। তো সেই সকল ক্ষেত্রে আমি বলবো যে ক্রিয়েটিনিনটা আপনাকে করে নিতে হবে, জিবিটি লিভার ফাংশন টেস্টটা আপনাকে দেখে নিতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। এবং আদার্স যে অর্গান, বিশেষ করে আমরা যেটা বলি যে যেটা বলছিলাম আমি, কোনটা যেন বলছিলাম, ভুলে গেলাম। আচ্ছা, বলছিলাম যে কিডনির পেশেন্টগুলো খারাপ হয় বেশি। ইভেন আপনার একটা হার্টের ইসিজি বা ট্রপোনিন আই, এটা যদি কারো অ্যাডভান্স জায়গায় থাকেন, ভালো জায়গায় থাকেন, ট্রপোনিন আই অনেক সময় হার্টে কিন্তু অ্যাটাক হয়। এই ভাইরাস কিন্তু সরাসরি হার্টের যে মাসেলগুলো আছে সেগুলোতে ঢুকতে পারে, হার্টের যে তাদের রিসেপ্টর আছে এই ভাইরাসগুলো, সুতরাং হার্টে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং কারো কারো ক্ষেত্রে এটি যদি করতে চান আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। একজন প্রশ্ন করছেন আসিফুজ্জামান তমাল, ধন্যবাদ। ইফেক্টিভনেস অফ ভ্যাকসিন, আমি খুব সংক্ষেপে ভ্যাকসিন নিয়ে আমি এর আগে কথা বলেছি। ভ্যাকসিন কার্যকরী, আপনি যে কোনো ভ্যাকসিন আপনি পাচ্ছেন নিয়ে নেন। ভ্যাকসিন নিলে সুবিধা হচ্ছে যে আপনার রিইনফেকশন হবে না এটা বলা যাবে না, তবে আপনার ইনফেকশনটা লিমিটেড থাকবে, লক্ষণগুলো মাইল্ড আকারে থাকবে, তখন আপনি দেখবেন যে আপনি কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবেন। এটাই হচ্ছে ভ্যাকসিনের জন্য কথা। এবং গভর্নমেন্টের যে নির্দেশনা অনুযায়ী, সেই অনুযায়ী আপনারা যখন যে ভ্যাকসিন পাবেন সেটা নিয়ে নেবেন। আমি এটাই বলবো যে ওয়ার্ল্ড ওয়াইড এখন একটাই বড় সিস্টেম, সেটা হচ্ছে আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে। আচ্ছা, আমরা আরো যে কয়েকটি কথাগুলো নিয়ে কন্ট্রোভার্সি ছিল সেগুলো নিয়ে আমি একটু দেখে নিচ্ছি বাদ পড়েছে কিনা। ওকে, মোটামুটি আমরা চেষ্টা করেছি উত্তরগুলো দেওয়ার জন্য। এবং আমি আবারও বলছি শেষ করার আগে যে আজকের ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। চিকিৎসার একটা ফুল ইনস্ট্রাকশনস আমি দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আপনারা বিভিন্ন সময় জিঙ্ক ট্যাবলেট খাচ্ছেন, ভিটামিন সি খাচ্ছেন, ভিটামিন ডি খাচ্ছেন, এগুলো খেতে পারেন। আমাদের কথা হচ্ছে যে এগুলো আনকন্ট্রোলড ওয়েতে এগুলো খেয়ে অনেক সময় খারাপ ইফেক্ট হতে পারে। তো ভিটামিন জাতীয় খাবার, ভিটামিন জাতীয় ওষুধগুলো হয়তো বা 15 দিন 1 মাসে আপনার কিছু হবে না, কিন্তু এগুলো ইনস্ট্রাকশনস অনুযায়ী এগুলো কোনো ট্রিটমেন্ট আমাদের এখানে কাজে লাগে না কোভিডে। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে। আবারও আমি বলে দিচ্ছি, কখন আপনি হাসপাতালে ভর্তি হবেন, আপনার কাশি বা শ্বাসকষ্ট, জ্বর কমছে না, কিন্তু আপনার কোমরবিডিটিস আছে, হার্টের সমস্যা, লাংসের সমস্যা, কিডনির সমস্যা, বাইপাস অপারেশন আছে, কিডনি অপারেশন করা আছে, কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন আছে, হার্টের অপারেশন করা আছে, আপনি হার্টে রিং পরানো আছে, এই সকল ক্ষেত্রে আপনি হাসপাতালে ভর্তি হতে পারেন। আপনার স্যাচুরেশন লেভেল স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 90 পর্যন্ত আমরা অ্যালাউ করছি। 90 পর্যন্ত আপনি বাসায় চিকিৎসা নিতে পারবেন। 90 এর নিচে গেলে স্বাভাবিক মানুষ আপনি হসপিটালে ভর্তি হবেন। আপনি মাইল্ড লক্ষণ, কিন্তু 90 এর নিচে আপনি হাসপাতালে ভর্তি হবেন। মডারেট লক্ষণ, আপনি 90 এর নিচে অবশ্যই হাসপাতালে ভর্তি হবেন। আপনার যদি কোমরবিডিটিস থাকে, শ্বাসকষ্ট, তারপরে হার্টের সমস্যা, লাংসের সমস্যা, কিডনি সমস্যা, তারপরে হচ্ছে সিওপিডি বা মানে ট্রান্সপ্লান্ট অপারেশন হয়েছে, সেই সকল ক্ষেত্রে আমরা বলবো যে আপনার 94, আপনার স্যাচুরেশন লেভেল হবে 94। এছাড়াও আপনি যদি যে কোনো ডেঞ্জার সাইনগুলো আমি উল্লেখ করেছি, সেই ডেঞ্জার সাইনটা আপনাকে মেনে নিতে হবে। ডেঞ্জার সাইনগুলো পেলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। বাসায় যদি কেউ অক্সিজেন দিতে চান, তাহলে 5 লিটার অক্সিজেন আপনি দিতে পারবেন। লিটারের অক্সিজেনে যদি আপনার স্যাচুরেশন মোটামুটি একটা 95 থাকে, তাহলে আপনি খুব ভালো কন্ডিশনে আছেন, আপনার হসপিটালে যাওয়ার প্রয়োজন নাই।
কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোমরবিড ডিজিজ থাকে যে কোনো সময় বেশি পরিমাণ অক্সিজেন আপনার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে এই লাইভের সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি আবারও বলবো যে আমাদের যে নিয়মিত লাইভগুলো হয় সেগুলোতে আমি চেষ্টা করি ব্যথা এবং অন্যান্য সম্পর্কিত আলোচনা করার জন্য। ব্যথা নিয়ে আমার নিয়মিত লাইভ অব্যাহত থাকবে, তবে আমি মাঝে মাঝে কোভিড নিয়ে কথা বলার চেষ্টা করি, যেহেতু আমি কোভিড হাসপাতালে আছি এবং কোভিড রোগীর চিকিৎসার সাথে সরাসরি সম্পৃক্ত। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনারা ছড়িয়ে দিবেন। ডেফিনেটলি একটা ভালো উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করা হয় এবং আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কাম্য। তো সকলকে ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।